তো প্রথমত আমরা যদি পাথ আসলে বলি যে একটা ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ যেটাকে বলছি আমরা, সেই ওয়েটেড ডিরেক্টেড গ্রাফের যে পাথ যদি বলা হয় আসলে সিকোয়েন্স অফ ভার্টেক্স, যখন আমরা ট্রাভার্স করব ভার্টেক্স টু ভার্টেক্স, তখন সেই ভার্টেক্সের যে সিকোয়েন্স গুলো আছে এবং তাদের যে ডিরেকশনটা সেইটাকে আসলে আমরা একটা পাথ বলতে পারি। আর ওয়েটেড পাথ বলবো কখন, যখন সেই পাথগুলোকে আমরা যখন ট্রাভার্স করবো এবং ট্রাভার্স করার সময় তাদের যে ইন্ডিভিজুয়াল এজ গুলোর যে ওয়েট গুলো আছে সেই এজ গুলোকে যদি আমরা কি করি টোটাল সামেশন করি, তাহলে যে টোটাল কস্টটা আসবে সেটাকে আসলে আমরা বলবো হলো ওয়েটেড পাথ কস্ট। তো আমাদের আলটিমেট যে প্রবলেমটা থাকবে যে সেক্ষেত্রে আসলে আমাদের একটা সিঙ্গেল সোর্স ভার্টেক্স উইথ ওয়েটেড ডিরেক্টেড গ্রাফ, একটা ওয়েটেড ডিরেক্টেড গ্রাফে আমাদের একটা সিঙ্গেল সোর্স ভার্টেক্স দেওয়া থাকবে এবং আমাদের আলটিমেট যে আউটপুটটা আসবে যে আমাদের সেই স্টার্টিং নোড থেকে সোর্স ভার্টেক্স থেকে আমাদের পসিবল যে সমস্ত ডেস্টিনেশন গুলো আছে, যে সবগুলো ডেস্টিনেশন আমরা সবগুলো যে রিমেইনিং যে আদার ভার্টেক্স গুলো আছে এই ভার্টেক্স গুলোতে আমরা মিনিমাম কস্টে কতটুকু মিনিমাম কস্টে আমরা আসলে রিচ করতে পারি। Actually this is nothing but the BFS, similar to the BFS algorithm, অর্থাৎ আমরা একটা স্টার্ট করব, স্টার্ট করার পর দেন তার যে ডেপথ ব্রেথ গুলো আছে তার ব্রেথ গুলোকে আমরা ডিসকভার করার চেষ্টা করব, দেন ব্রেথ টু ব্রেথ অর্থাৎ আমরা BFS অ্যালগরিদমটাকে যেভাবে আমরা সার্চ করি ঠিক সেই একইভাবে আসলে আমরা সার্চিং প্রসিডিউরে যাব। তো এই ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ধরনের নেগেটিভ ওয়েট এজেস থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা কনসিডারেশনে নিব কি নিব না সেটা একটা বিষয়। যদি যেমন আমরা ডিকেস্ট অ্যালগরিদম যখন সলভ করব তখন দেখা যাবে কোনো ধরনের নেগেটিভ ওয়েটেজটাকে আমরা আসলে কনসিডারেশনে আনবই না। আর যদি কখনো নেগেটিভ ওয়েটেজ কনসিডারেশনে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে যেন আমাদের সেই ক্ষেত্রে নেগেটিভ ওয়েট সাইকেল না আসে। নেগেটিভ ওয়েট থাকতে পারে বাট নেগেটিভ ওয়েট সাইকেল যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো আলটিমেট সলিউশন বা অপটিমাল পাথ আমরা পাবো না। আমরা যখন এক্সাম্পল গুলো দেখবো সেই এক্সাম্পল থেকে আমরা আসলে ফাইন্ড আউট করতে পারবো। যেমন আমরা এখানে ছোট্ট একটা এক্সাম্পল যদি দেখি, দিস ইজ এ গ্রাফ, ওয়েটেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ বলা আছে। এখন যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য পাথ 1 2 4, আমরা বলছি সিম্পলি আমরা প্রথমে বলছি 1 থেকে 2 থেকে 4 তার ওয়েটটা কত। সেক্ষেত্রে আমরা যদি বলি 1 থেকে 2 তে ওয়েট কত আছে 10 এবং 2 to 4 এ ওয়েটটা আছে কত 2, সেক্ষেত্রে টোটাল যদি আমরা বলি যে 1 to 4 এর ওয়েটটা কত হবে 10 plus 2 equals 12, 10 plus 2 equals 12 আমরা বলতে পারি। নেক্সট আমরা যদি বলি যে 1 to 4 to 4, এটা হলো আমাদের একটা ওয়েটেড পাথ, পাথ আছে, এই পাথের ওয়েটটা কত, তাহলে আমরা বলছি কত 1, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল দেখি অর্থাৎ এই ভার্টেক্স গেলে দেখি 1 থেকে 2, 1 থেকে 2 এই ভার্টেক্স এর কস্টিংটা কত আছে 10, দেন 2 to 4, 2 থেকে 4 এই কস্টিংটা কত আছে 2, তাহলে 10 plus 2 12, দেন 4 to 2, 4 থেকে 2 এই কস্টটা আছে কত 3, তাহলে 10 plus 2 plus 3 তাহলে 15, again 2 to 4, again 2 to 4 এ কত আছে 2, তাহলে 15 plus 2 that is 17, আমরা ইন্ডিভিজুয়াল যদি দেখি তাহলে 10 plus 2 plus 3 plus 2 equals 17। এই ক্ষেত্রে কিন্তু আমরা তার শর্টেস্ট পাথটা ক্যালকুলেশন করছি, আমরা জাস্ট তার ওয়েট অফ পাথ যেটাকে বললাম আমরা যে টোটাল পাথের ওয়েট যেটা আছে সেই ওয়েটটাকে ক্যালকুলেশন করছি। ঠিক একইভাবে যদি আমরা বলি যে 1 2 4 1, 1 2 4 1, খেয়াল করুন 1 থেকে 2 তে ওয়েট কত আছে 10, 2 থেকে 4 এ ওয়েটটা কত আছে 2, বাট 4 to 1 খেয়াল করুন তো 4 থেকে 1 এ কি কোনো ডিরেকশন বা এজ আছে? নাই স্যার, কোনো এজ নেই। তার মানে যদি কোনো ধরনের ক্যালকুলেশন এজ না থাকে সেটাতে আসলে আমরা কস্টিংটা বলতে পারবো না যে আসলে 4 থেকে 1 এ আমাদের ট্রাভার্স করতে কতটুকু। সেই ক্ষেত্রে আমরা সেই কস্টিংটাকে বলে ইনফাইনাইট, অর্থাৎ আমাদের একটা হিউজ কস্ট হবে। অর্থাৎ যখন আমি কোনো ধরনের কস্টিং জানবো না এবং ইনিশিয়ালি আমাদের যদি কোনো এজ ক্রিয়েট করা না থাকে তাহলে সেই কস্টিংটা হয় ইনফাইনাইট। সেই ক্ষেত্রে আমরা যদি টোটাল পাথটা বলি তাহলে কত হবে 10 plus 2 plus ইনফাইনাইট।
আমরা যদি এই ভ্যালুগুলোকে সাম করি তাহলে সাম করলে আসলে টোটাল ভ্যালুটা কি হয়? ইনফাইনিট হবে না? কারণ জি স্যার। ইনফাইনিটের সাথে যদি 12 ইউজ করি তার মানে তো আসলে সেটা ইনফাইনিটই হচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আসলে এই যে আমরা একটা ইন্ডিকেশন করলাম যে 1241, যেহেতু তার টোটাল ওয়েটটা আসছে ইনফাইনিট, তার মানে আমি আসসালামু আলাইকুম স্যার। এই ধরনের কোনো রুট আমি ইউজ করতে পারবো না, অর্থাৎ 1241 এ ট্রাভার্স করা যাবে না, আমি এই পথের কোনো কস্টটা ফাইন্ড আউট করতে পারবো না। নেক্সট আমরা যদি দেখি 535 এগেইন 53535, খেয়াল করুন এখানে আমরা ফার্স্টে যদি দেখি 535 এর কস্টিং 5 থেকে 3 তে কস্ট কত হচ্ছে -6, আর 3 থেকে 5 এ কত আসছে 4, খেয়াল করুন -6 + 4 তাহলে কত হলো -2, অর্থাৎ আমাদের একটা নেগেটিভ আসলো এবং এটা হলো আমাদের নেগেটিভ সাইকেল, খেয়াল করুন। এবং নেক্সটে যখন আসলো 53535 অর্থাৎ 53535, আমরা যতক্ষণ পর্যন্ত অর্থাৎ কন্টিনিউয়াস যদি আমরা এই একটা সাইকেলে থাকি তাহলে কন্টিনিউয়াসলি তার পাথটা কি হবে, অর্থাৎ সে ফ্রিকোয়েন্টলি মুভ করবে না। যদি একটা সাইকেল থাকে এবং কন্টিনিউয়াসলি সাইকেল মুভ করে, প্রত্যেকটা মুভমেন্টে দেখবেন আপনি কিন্তু একটা লোয়ার ভ্যালু পাবেন। -2 থেকে তার নেক্সট ভ্যালুটা কত আসলো -4, তাহলে -4টা আরো ছোট। নেক্সটে যদি সে আরেকবার মুভ করে, তাহলে এইভাবে আমরা যখন একটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকবে, আসলে নেগেটিভ ওয়েট সাইকেল থেকে আমরা এই ধরনের কোনো শর্টেস্ট পাথের সলিউশন পাই না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে 1 থেকে যদি 5 এ কোনো ইন্ডিকেশন হয়, আসলে 1 থেকে 5 এ ভার্টেক্স আমরা 1 to 5 এ আসলে কোনো ধরনের শর্টেস্ট পাথ আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কারণ যে 5 এ কি আছে, আমাদের একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে। তো আমরা নেক্সটে আরো ইন্ডিভিজুয়াল যখন আমরা অ্যালগরিদম গুলো সলভ করব, তখন আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করার চেষ্টা করব, আরো ক্লিয়ার হবে। তো আসলে আমরা যে শর্টেস্ট পাথ গুলো বের করি, সেই শর্টেস্ট পাথের আসলে অ্যাপ্লিকেশন গুলো কোথায়? সেই ক্ষেত্রে আমরা বলছি যদি ওয়েট গুলোকে আমরা টাইম হিসেবে ক্যালকুলেশন করি, আমরা যে ওয়েট গুলো বললাম, ইফ দ্য ওয়েট ইজ কনসিডার্ড অ্যাজ টাইম, সেই ক্ষেত্রে যে অপটিমাল সলিউশনটা পাবো, শর্টেস্ট পাথটা আমাদের ইন্ডিকেট করবে দ্য ফার্স্টেস্ট রুট ইন দ্য গ্রাফ। গ্রাফের মধ্যে সবচাইতে ফার্স্টেস্ট রুটটা আমাদের আউটপুট হিসেবে শো করবে। একইভাবে ওয়েটটাকে যদি আমরা গ্যাস কস্ট হিসেবে, অর্থাৎ আমরা যখন ট্রাভার্স করছি সেই ক্ষেত্রে ট্রাভার্সিং এর যদি গ্যাস কস্ট হিসেবে ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের যে আলটিমেট কস্টিং আসছে পাথ কস্ট, আমরা সেটাকে বলছি লোয়ার কস্ট বা লো কস্ট রুট আসবে। যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে আমরা যেটা করি যে আলটিমেট লোয়ার কস্টটা কোন পথে আসে। অথবা ওয়েটটা যদি আমরা ডিস্টেন্স আকারে আমরা যদি রিপ্রেজেন্ট করি, যে সেটা হলো তার ডিস্টেন্স, সেই ক্ষেত্রে আমরা দ্য শর্টেস্ট রুট পেয়ে যাব আমরা, দ্য স্মলেস্ট ডিস্টেন্সের যে রুট আসবে সোর্স ভার্টেক্স থেকে সেভাবে। অর্থাৎ আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা আমাদের এই শর্টেস্ট পাথ প্রবলেমগুলোকে আসলে অ্যানালাইসিস করে থাকি। যেমন আমরা এটা একটা ব্যাকগ্রাফ, সেক্ষেত্রে আমরা বলছি যে যেই ভার্টেক্সটা থেকে আমাদের হলো অ্যাকচুয়ালি স্টার্টিং শুরু হবে, পাথ বিগিনিং শুরু হবে, সেটাকে বলছি আমরা সোর্স ভার্টেক্স। ধরুন আমরা এস থেকে বলছি সোর্স ভার্টেক্স। এখন আমরা যে সমস্ত ভার্টেক্স গুলোকে রিমেইন করতে চাই, ধরুন এখানে যদি এস থেকে আমি টি তে যেতে চাই, বা এস থেকে যদি ওয়াই তে যেতে চাই, এস থেকে যদি এক্স এ যেতে চাই, এস থেকে যদি জেড এ যেতে চাই, তাহলে দিজ আর অ্যাকচুয়ালি all of these are the destination vertex, এবং আমাদের আলটিমেট টার্গেট থাকবে যে আমি কত মিনিমাম কস্টে আসলে এই সোর্স এস থেকে রিমেইনিং দ্য আদার ভার্টেক্স গুলো আছে সেই ভার্টেক্স গুলোতে রিচ করতে পারি। তো আমরা এখানে একটা এক্সাম্পল বললাম, যেমন এখানে বলা হলো সোর্স ভার্টেক্সটাকে আমরা বলেছি যে 1, সেই 1 এবং ডেস্টিনেশন নোডটাকে আমরা বলছি 7, রিমেইনিং নোডগুলোকে, যার জন্য আমরা এটাকে ব্লু কালার, এটাকে ইয়েলো কালার দ্বারা রিপ্রেজেন্ট করলাম, বাকি কালারগুলো আমরা ইন্টারমিডিয়েট নোড হিসেবে দিয়েছি। তো যদি আমরা ডিরেক্ট মুভ করতে চাই, আমরা দেখছি যে 1 থেকে 7 এ ডিরেক্ট একটা পাথ আছে, সেই পাথের কস্ট কত 14, এ ডিরেক্ট পাথ বিটুইন নোড 1 এন্ড নোড 7। এখন দেখা গেল যে আসলে এখন আমরা যদি ইন্টারমিডিয়েট পাথগুলোকে ইউজ করি, সেই ক্ষেত্রে 14 এর চাইতে
যদি লোয়েস্ট কোনো পাথে আমরা ট্রাভার্স করতে পারি তাহলে সেটা হলো আমাদের আলটিমেট অপটিমাল সলিউশন আসবে। খেয়াল করুন, আমরা যদি এই পাথটাকে চুজ করতাম যে নোড 1 থেকে 3 তার কস্টিংটা আসছে 2, নোড 3 থেকে 6 তার কস্টিংটা আছে 8, নোড 6 থেকে 7 তার কস্টিংটা আছে 1, তাহলে আলটিমেটলি টোটাল সামেশন করলে 2 + 8 + 1 = 11 আমরা যদি দেখি। তার মানে আমরা যদি এই পাথটাকে চুজ করি তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে সিমিলারলি আমরা ডিরেক্ট পাথের চাইতে আলটিমেটলি একটা শর্টার পাথে আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই গ্রাফটাকে অ্যানালাইসিস করব, এই গ্রাফটা যখন ট্রাভার্স করব, সেই ক্ষেত্রে আমি যখন ডেস্টিনেশন 1 থেকে 7 এ রিচ করব তাহলে আলটিমেট অ্যানালাইসিসের পর আমাদের যে ট্রাভার্সিং পাথটা আসবে 1 to 3, 3 to 6 and 6 to 7। এইভাবে আমরা আসলে বিভিন্ন যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করে আসলে আমরা কিভাবে একটা গ্রাফ থেকে আসলে তার শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ট্রাভার্সিং গ্রাফটা ক্রিয়েট করতে পারি সেটা আসলে আমরা দেখবো। তো আমরা যে তিনটে অ্যালগরিদম অ্যানালিসিস করব, ফার্স্ট বলছি যে বেলম্যান ফোর্ড, দেন ডিকেস্টার, দেন DAG যেটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সিঙ্গেল শর্টেস্ট পাথের আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েন্টস দেখতে পাই। সেই ভেরিয়েন্টস থেকে একটাকে বলছি আমরা সিঙ্গেল সোর্স সিঙ্গেল ডেস্টিনেশন, অর্থাৎ এন্টায়ার গ্রাফের যে কোনো একটা ভার্টেক্স যদি আমাদের কি হয়, একটা ভার্টেক্স যদি সোর্স হয় এবং আমাদের যদি শুধুমাত্র একটাই ডেস্টিনেশন থাকে সেই ক্ষেত্রে তাকে আমরা বলি যে সিঙ্গেল সোর্স সিঙ্গেল ডেস্টিনেশন। অ্যানাদার ভেরিয়েন্ট ইজ কল্ড সিঙ্গেল সোর্স অল ডেস্টিনেশন ওয়ান, অর্থাৎ সিঙ্গেল সোর্স অল ডেস্টিনেশন, অর্থাৎ সোর্স থাকবে একটা আর ডেস্টিনেশন থাকবে মেনি, অর্থাৎ রিমেইনিং অল আদার আমরা যেটাকে বললাম, অর্থাৎ আমরা যে প্রবলেমগুলো আসলে সলভ করব সেটা হলো আমাদের সিঙ্গেল অল ডেস্টিনেশন ওয়ান টু মেনি। আরেকটা হতে পারে সিঙ্গেল ডেস্টিনেশন শর্ট, এটা হলো মেনি টু ওয়ান, অর্থাৎ অল সিঙ্গেল ডেস্টিনেশন অল শর্টেস্ট পাথ, এটা সোর্সটা অল সোর্স আসবে বাট ডেস্টিনেশনটা সিঙ্গেল। আমরা একটা সিঙ্গেল ডেস্টিনেশনে সবগুলো ভার্টেক্স কিভাবে একটা আলটিমেট সিঙ্গেল ডেস্টিনেশনে যেতে পারে এটাকে আমরা বিবেচনা, বেসিক্যালি আমাদের বিবেচনার বিষয় আসবে এবং অল পেয়ার শর্টেস্ট পাথ প্রবলেম। মাহি তোর মাইক্রোফোন বন্ধ কর। যেটা বলছি আমরা মেনি টু মেনি। তো খেয়াল করুন, আমরা যে টার্গেটটা থাকবে আমাদের রিয়েল লাইফে, আমরা আইদার ওয়ান টু মেনি প্রবলেম সলভ করব অথবা মেনি টু মেনি প্রবলেম সলভ করব। অর্থাৎ আমি যে কোনো একটা ভার্টেক্সকে সোর্স হিসেবে বিবেচনা করতে পারি, সেই ক্ষেত্র থেকে আমি রিমেইনিং যে ভার্টেক্স গুলো আছে সেগুলোকে আমি ক্যালকুলেশন করব, অথবা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সের যদি আমি ডেস্টিনেশনটা ফাইন্ড আউট করতে থাকি। তো আমরা আমাদের যে প্রবলেমগুলো আমরা নেক্সট স্টেজে সলভ হিসেবে দেখিয়েছি সেটা হলো সিঙ্গেল সোর্স অল ডেস্টিনেশন। যেমন আমরা যদি একটা আনওয়েটেড গ্রাফকে রিপ্রেজেন্ট করি, যেমন এটা হলো আমাদের একটা আনওয়েটেড গ্রাফ, সেই গ্রাফটা থেকে আসলে আমরা যখন একটা গ্রাফকে যখন সলভ করব আমরা বলেছিলাম যে অবশ্যই গ্রাফটা থেকে সলভ করতে হলে আমরা একটা ট্রি ক্রিয়েট করে নিই, এবং সেই ক্ষেত্রে ট্রিটা কেন ক্রিয়েট করা হয়, কারণ আমরা জানি ট্রি হলো এক ধরনের গ্রাফের এক ধরনের স্ট্রাকচার যেখানে আসলে কোনো ধরনের লুপ প্রেজেন্স থাকে না। যদি লুপ প্রেজেন্স থাকে তাহলে আসলে আলটিমেটলি আমরা বলি যে লুপ থাকলে আমরা সেক্ষেত্রে থেকে কোনো আলটিমেট বা অপটিমাল সলিউশন পাওয়া যায় না। এর জন্য আমরা দেখেছি যে যখন গ্রাফগুলোকে আমরা অ্যানালাইসিস করব সেই ক্ষেত্রে আমরা এই ট্রাভার্সিং গ্রাফ থেকে আসলে একটা ট্রাভার্সিং ট্রি ক্রিয়েট করে নিই। যদি কখনো আমাদের আনডিরেক্টেড গ্রাফগুলোকে সলভ করতে হয়, তো আনডিরেক্টেড গ্রাফগুলোকে আমাদের বলা, আনডিরেক্টেড না সরি, এটা ডিরেক্টেড গ্রাফ বাট আনওয়েটেড, যদি আমাদের কোনো ওয়েট দেওয়া না থাকে, ইমপ্লাই করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এজ প্রত্যেকটা ট্রাভার্সকে যখন আমরা নোডগুলোকে ট্রাভার্স করব কত মিনিমাম এজে আসলে আমরা তাদেরকে মুভ করতে পারি, কারণ আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা এজের ক্যালকুলেশন হয় ইকুয়াল, অর্থাৎ প্রত্যেকটা এজ যখন আমরা পারফর্ম করি তার কস্টিং হয় 1। যেমন আমরা এজ নোড এজ থেকে যদি যদি আমরা 2 তে মুভ করি তাহলে এটার ইন্ডিভিজুয়াল কস্টিং 1, যদি 4 এ মুভ করি দেন আমরা বলতে পারবো S to 2, 2 to 4, তার মানে 1 + 1, এইভাবে আমরা তার ক্যালকুলেশন করি। সেক্ষেত্রে আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে আমরা দেখব যে কত মিনিমাল নাম্বার অফ এজ ট্রাভার্স করে আমি ডিজায়ার্ড ডেস্টিনেশন বা নোডে আমরা রিচ করতে পারবো। কিছু প্রপার্টি যদি বলা হয় যে অপটিমাল সাব প্রপার্টি বলা হচ্ছে, যদি
আমাদের একটা সাব পথ থাকে, বলে একটা শর্টেস্ট পাথের যদি আমরা সাব পথগুলো নিই, সেই সাব পথগুলো আসলে শর্ট হয়। এবং আমরা যেটা বলছিলাম, শর্টেস্ট পাথে কোনো ধরনের সাইকেল থাকতে পারবে না। সাইকেল যদি লেস দেন 0 হয়, যেমন পজিটিভ ওয়েট সাইকেল থাকতে পারে, বাট যদি নেগেটিভ ওয়েট সাইকেল হয় সেক্ষেত্রে কি হবে? একটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে আমরা বলছি দ্য প্রবলেম ইজ আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড হয়? এভরি টাইম এই সাইকেলটার কস্ট যেহেতু লেস দেন 0, তো সেই ক্ষেত্রে আমি যখনই প্রতিবার ট্রাভার্স করব, এভরি টাইম কি হবে, আমি তার চাইতে লোয়ার একটা কস্ট পাবো। এবং সেই ক্ষেত্রে সেইখান থেকে কি করতে পারবো না, আমি কোনো ধরনের সলিউশন নিয়ে বা আলটিমেট কোনো সলভ ছাড়া, উইদাউট সলিউশন আমরা কিন্তু সেই গ্রাফ থেকে ফাইন বের হতে পারবো না। অর্থাৎ আমাদের আলটিমেট অপটিমাল কস্টটা কত হবে সেটা আনডিফাইন্ড থাকবে। বাট যদি পজিটিভ ওয়েট সাইকেল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি, বাট আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের কস্ট যেটা আসে সেই কস্টটা আসলে রিডিউস হতে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে আলটিমেটলি যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তাহলে আমরা কোনো আলটিমেট কোনো সলিউশন পাবো না। যেমন এখানে আমরা একটা গ্রাফে দেখাচ্ছি যে যদি আমাদের নেগেটিভ ওয়েট গুলো থাকলে আমরা নেগেটিভ ওয়েটটা থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, বাট যদি এই ধরনের কোনো সাইকেল থাকে তাহলে সেই সাইকেল থেকে আসলে কস্টিংটা ফাইন্ড আউট করা টাফ হয়ে যায়। আমরা কিছু এক্সাম্পল দেখলে আমাদের এই বিষয়গুলো আরো বুঝতে সহজ হবে। তো আমরা গ্রাফ যখন প্রবলেমগুলো, শর্টেস্ট পাথ প্রবলেমগুলো সলভ করবো, অ্যানালাইসিস করবো, তো ফার্স্টলি যেটা করতে হবে, আমাদের একটা ইনিশিয়ালাইজেশন করতে হবে। ইনিশিয়ালাইজড বলতে আমরা দেখে এসেছিলাম যে ডেপথ ফার্স্ট সার্চ বা ব্রেথ ফার্স্ট সার্চ গুলো যখন করি, সেই ধরনের ইনিশিয়ালাইজেশন করে আসবো। প্রথমে আমরা কি করছি, ডি অফ ভিটাকে বলছি হলো ডিস্টেন্স অফ ভার্টেক্স, অর্থাৎ শর্টেস্ট পাথ ওয়েট, যেটাকে বলছি আমরা, যে পাথ ওয়েটটাকে সেটাকে আমরা মেনটেন করব। তো ইনিশিয়ালি আমরা বললাম যে ইনিশিয়ালাইজেশনে আমরা কি বলছি, যে ভার্টেক্স এর যে সেট গুলো নির্ধারণ করছি এবং একটা ফর লুপ ইউজ করছি। ফর লুপের মাধ্যমে আমরা কি করছি, সবগুলো ভার্টেক্স কে আসলে আমরা ট্রাভার্স করার চেষ্টা করব, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যতগুলো নোড আছে সবগুলো নোডকে আমরা ট্রাভার্স করব। ইনিশিয়ালি আমরা কি করব, একদম শুরুতেই পাথের যে ওয়েট গুলো আছে, নোডের যে কস্টিংটা, সেই কস্টিংটা আমরা নোড কস্ট কত লিখছি, ইনফাইনাইট। কারণ আমরা একদম শুরুতেই আমি জানি না আমি সোর্স ভার্টেক্স থেকে আসলে আলটিমেটলি রিমেইনিং যে ভার্টেক্স গুলো আছে সেই ভার্টেক্স গুলোতে রিচ করতে পারবো কিনা, যার জন্য আমরা শুরুতেই ধরে নিব যে আমাদের অসীম পাথ কস্টটা কি হবে, ইনফাইনিট কস্ট হবে, অসীম। এবং যখন আমি দেখবো যে একটা রিলায়েবল পাথ আমি পেয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই সেই পাথের কস্ট কি হবে, লেস দেন ইনফাইনিট আসবে। সে লেস দেন যদি ইনফাইনিট হয়, তখন আমি কি করব, ইনফাইনিট ভ্যালুটাকে রিপ্লেস করব। এবং সেই রিপ্লেসটা আসলে আসে আমাদের রিল্যাক্সেশনের মাধ্যমে। অর্থাৎ আমরা শুরুতে একটা কস্টিং ধরে নিয়েছি, অর্থাৎ যেমন আমরা যদি বলি যে ভি এর ইনিশিয়াল, যেমন এখানে আমরা 9 বলছি, যে ধরলাম এটার কস্টিংটা কত আছে, 9। আফটার দ্যাট আমরা ইউ ভার্টেক্স ইউ থেকে রিচ করছি, ইউ এর কস্টিংটা কত আছে, 5, প্লাস আমার যে ওয়েটটা আছে, ওয়েট কস্টটা কত আছে, 2, তাহলে 5 প্লাস 2 ইকুয়াল 7। এখন খেয়াল করুন, এটা হলো আমাদের ভি। তাহলে আমরা যদি দেখি যে ডিস্টেন্স অফ ভি বা ওয়েট যে ক্যালকুলেশন, পাথ কস্ট ডিস্টেন্স অফ ভি কত হচ্ছে, ডিস্টেন্স অফ ভিটা কত আছে, 9 আছে না, এখানে 9 আছে। এবং আমরা যদি বলি ডিস্টেন্স অফ ইউ কত আছে, 5, এবং ডাব্লিউ অফ ইউ ভি কত আছে, 2। এখন খেয়াল করুন, ডি অফ ভি গ্রেটার দেন, এই কন্ডিশনটা ট্রু হয় কিনা, জি স্যার ট্রু, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। তার মানে আমি যদি এই ধরনের ক্যালকুলেশন করি, যে একটা নতুন ক্যালকুলেশন করার পর যদি দেখা যাচ্ছে আফটার দ্যাট আমাদের যে নতুন ক্যালকুলেশনের যে ভ্যালুটা আসলো, পাথ কস্টটা, সেটা যদি প্রিভিয়াস কস্টের চাইতে মিনিমাম হয়, তাহলে আমরা কি করব, যে প্রিভিয়াস যে ভ্যালু ভি এর যে ভ্যালুটা ছিল তাকে রিল্যাক্স করে দিব, তাকে শিথিল করে দিয়ে আমরা ভি এর ভ্যালুটাকে কি করব, আপডেট করব। সেই ক্ষেত্রে নিউ যে ভ্যালুটা আসবে, এখানে ভি এর একটা চেঞ্জ আসবে, অর্থাৎ প্রিভিয়াস ভিটাকে আমরা রিল্যাক্স করে নতুন যে ভ্যালুটা আমরা পেলাম ক্যালকুলেশন করে, সেই ভ্যালুটা আপডেট করব, অর্থাৎ নতুন ভ্যালুটা আসলো 7। খেয়াল করুন, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রিভিয়াস ডেস্টিনেশনের যে কস্টটা ছিল 9, এখন আমরা যদি এই রুটটাকে ইউজ করি, তাহলে আমাদের কস্টটা কত আসবে, 7। যেমন আমরা যদি এটাকে যদি স্টার্টিং বলতাম, ফর এক্সাম্পল ইউটা যদি আমাদের স্টার্ট নোড হতো, তাহলে সেই ক্ষেত্রে একদম শুরুতে এর কস্ট কত হতো, 0।
জিরো আর আমরা যে ইনিশিয়ালাইজেশনে করে কি করেছিলাম, সমস্ত ভার্টেক্স গুলোকে কি করেছিলাম, ইনফাইনিট। ইনফাইনাইট। তাহলে সেই ক্ষেত্রে ভি এর কস্টটা কত থাকতো, ইনফাইনিট। তখন আমরা কি করতাম, আমাদের যে পাথ কস্ট আসতো 0+2, 0+2 মানে কত, 2, আর এই কস্টটা কত থাকতো, ইনফাইনিট। তার মানে আমরা বলতে পারি Infinite. যে ডি অফ ভি ইনফাইনিট গ্রেটার দেন 2। তখন আমরা কি করতাম, 2 অটোমেটিক স্টার্ট করার পর যখন আমরা এরকম একটা ভ্যালিড পাথ পেতাম, তো সেই ভ্যালিড পাথটা তখন ইনফাইনিটটা রিপ্লেস হয়ে কত হতো, পাথ কস্ট 2 হয়ে যেত। যে আমরা এন্টায়ার যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলোতে আসলে আমরা স্টেপ বাই স্টেপ ট্রাভার্স করে করে আসলে আমরা আলটিমেট যে সলিউশন আছে সেই সলিউশনে রিচ করার চেষ্টা করব। এবং আমরা যদি এই ক্ষেত্রেটা দেখি, এই ক্ষেত্রে দেখুন অলরেডি এখানে ভি এর ভ্যালু কত আছে, 6। আমরা এখন নতুন যে পাথটা ইউজ করছি সেই পাথে আমাদের কস্টিং কত হয়, 5+2 ইকুয়াল কত হয়, 7। 7 যদি হয় তার মানে এই কন্ডিশনটা তো ফুলফিল করে না। তার মানে ভি এর যে কস্ট আসছে ডিভি গ্রেটার হচ্ছে না, ডিস্টেন্স অফ ভিটা কি হচ্ছে, লোয়ার থাকছে। যদি লোয়ার থাকে তাহলে আমি কোনো চেঞ্জ করব না, অর্থাৎ ভিটাকে রিল্যাক্স করব না। তো এটা হলো আলটিমেট আমাদের যে অ্যালগোরিদমটা আছে, সেই অ্যালগোরিদমে আসলে আমরা যখন বেলম্যান ফোর বা ডিকেস্ট্রা অ্যালগোরিদমটা ইউজ করব, তো আলটিমেটলি আমাদের যে টার্গেটটা রাখতে হবে, আমাদের এই প্রত্যেকটা নোডকে যখন আমরা সার্চ করব, সেই সার্চিং থেকে আসলে আমরা কি করব, এই নোডগুলোকে রিল্যাক্স করার চেষ্টা করব এবং এই রিল্যাক্সেশনের মাধ্যমে আমরা তার অপটিমাল পাথটাকে চুজ করব। তো ফার্স্ট যে অ্যালগোরিদমটা আমরা শুরু করি, বেলম্যান ফোর অ্যালগোরিদমটা দিয়ে আমরা আমাদের প্রথম অ্যানালাইসিসটা শুরু করছি। তো বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম যদি বলি, আসলে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমটা হলো আমাদের একটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম। আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগোরিদম কাকে বলতে পারি, যে সমস্ত অ্যালগোরিদম থেকে আসলে আমরা কি করতে পারি, যে অপটিমাল সলিউশন পাওয়া যায় উইথ সাব, অর্থাৎ এন্টায়ার যে স্ট্রাকচারটা থাকে সেই এন্টায়ার স্ট্রাকচারটাকে যদি আমরা সাব পার্ট করে সেই সাব পার্টগুলো অ্যানালাইসিস করে যদি আমরা একটা অপটিমাল সলিউশন পাই, অথবা আমরা বলতে পারি যে দেন ব্যাক ট্র্যাক করে যদি আমরা তার অরিজিনে ফিরে এসে আমরা একটা ডিসিশন জেনারেট করতে পারি, তো সেই ধরনের প্রবলেমগুলোকে আসলে ডাইনামিক প্রোগ্রামিং বলা হয়। এবং আমরা ডাইনামিক প্রোগ্রামগুলো থেকে আসলে দেখা যাচ্ছে আমরা অলওয়েজ যেটা হয় যে একটা অপটিমাল সলিউশন, যে আলটিমেট সলিউশন আমরা পেয়ে থাকি, মিনিমাম কস্টের একটা সলিউশন। তো বেলম্যান ফোর্ড বা আমরা যেটা ডিকেস্ট্রা অ্যালগরিদম, অল অফ দ্য আমরা বলতে পারি যে ডাইনামিক প্রোগ্রামিং। এবং বেলম্যান ফোর্ডের যে অ্যাডভান্টেজটা আসছে সেটা হলো কি, যেটা আমরা বলেছিলাম যে যখন আমাদের কোনো গ্রাফে যদি আমাদের নেগেটিভ এজটা ওয়েট হিসেবে নেগেটিভ এজ যদি ইনসার্ট করা থাকে, তাহলে অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য বললাম, পরীক্ষায় যদি কখনো থাকে যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য শর্টেস্ট পাথ, আমাদের যদি ডিরেক্টলি ইন্ডিকেট করা না থাকে যে কোন মেথডে আমরা করব, যে বেলম্যান ফোর্ড নাকি ডিকেস্ট্রা, তাহলে সেই ক্ষেত্রে যদি সমস্ত ভ্যালুগুলাই পজিটিভ থাকে তাহলে আপনারা অবশ্যই ডিকেস্ট্রা অ্যালগরিদমটা চুজ করবেন, কারণ ডিকেস্ট্রাটা আমরা বলি যে ফাস্টার অ্যালগরিদম। বাট যদি নেগেটিভ ওয়েট থাকে তাহলে কখনোই আমরা ডিকেস্ট্রা অ্যালগরিদম দ্বারা তাকে সলভ করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করতে হবে। তো বেলম্যান ফোর্ড অ্যালগরিদম যখন অবজার্ভ করব, তার বেসিক আইডিয়াটা কি হবে, যে আমরা যখন মুভ করব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গ্রাফে কোনো নেগেটিভ সাইকেল থাকবে না। এটা যদি ডাইনামিক প্রোগ্রামিংটা একটু বলবেন আবার। নেগেটিভ সাইকেল থাকলে আসলে আমরা সেই ক্ষেত্রে আমরা অপটিমাল কোনো সলিউশন পাই না। আর একটা যেটা, যখন আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করব, সেই ক্ষেত্রে আমাদের শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করতে গেলে সর্বোচ্চ, অর্থাৎ টোটাল নাম্বার অফ যে নোড থাকবে তার চাইতে -1 সংখ্যক এজ এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, যে আমাদের একটা গ্রাফকে আমরা অ্যানালাইসিস করছি, সেই গ্রাফে 5টা ভার্টেক্স আছে, এ বি সি ডি ই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে ফার্স্টে আমরা দেখব যে আমরা সোর্স ভার্টেক্স থেকে এজ ডিস্টেন্স 1 নিয়ে আমরা কোন কোন ভার্টেক্স গুলোকে মুভ করতে পারি, অর্থাৎ একটা এজ আমি কিভাবে ট্রাভার্স করতে পারি, নেক্সট দুটো এজ এর মাধ্যমে আমি কিভাবে ট্রাভার্স করতে পারি, নেক্সট 3 এজ এর মাধ্যমে। এইভাবে যেহেতু ভার্টেক্স আছে 5, তাহলে আমি টোটাল কতগুলো ভার্টেক্স, কতগুলো এজ এর কম্বিনেশন নিতে পারবো, 5 - 1, অর্থাৎ 4,
4 এজ এর কম্বিনেশনে আমি শর্টেস্ট পাথ পেতে পারবো, কিন্তু এর বেশি এজের দ্বারা আমাদের সম্ভব হবে না। এর জন্য আলটিমেটলি কখন আমাদের সলিউশনটা মানে আমাদের বলতে স্টপ করতে হবে, যখন আমরা টোটাল নাম্বার অফ এজ আমরা বলছি লেস দেন, আমরা যেটা বলছি যে b-1 আমরা রিচ করব, আলটিমেটলি তারপরে আমরা কি করব, আমাদের আলটিমেট যে গ্রাফটা থাকবে সলিউশন, অর্থাৎ যে গ্রাফটা আমরা ফাইনালি পাবো সেটা আমাদের সলিউশন গ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট হবে। তো যে আইডিয়াটা নিয়ে আমরা করব, এট ফার্স্ট প্রত্যেকটা পাথের যে আমরা দেখব ফার্স্টে 0 এজ, ফর অল দ্য পাথস হ্যাভ এট মোস্ট 0 এজ। এট মোস্ট 0 এজ মানে কি, যে ক্ষেত্রে কোনো এজ নেই, অর্থাৎ একদম ইনিশিয়াল কন্ডিশন, তাই না? অর্থাৎ যখন আমি শুরু করলাম 0 এজ বলতে কি আমরা বলছি যে প্রত্যেকটা নোডের আছে কি সর্বোচ্চ 0 এজ। 0 এজ মানে কি, আসলে তার কোনো তো এজই নাই, নো এজ। তার মানে কি এই আমরা যখন একটা গ্রাফকে আমরা স্টার্ট করব ট্রাভার্সিং এর, তখন আমরা ধরে নিই যে আসলে আলটিমেট আমি কস্টিংটা জানি না, যে আলটিমেটলি আমি সবগুলো গ্রাফকে ট্রাভার্স করতে পারবো কিনা, যার জন্য যখন 0 এজ থাকে সেই 0 এজ এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র তার স্টার্টিং নোডটাকে ইন্ডিকেট করি, এবং রিমেইনিং যে নোডগুলো আছে সমস্ত নোডগুলোর নোড কস্ট আমরা কত ধরি, ইনফাইনাইট ধরি, হিউজ কস্ট। এবং আফটার দ্যাট 0 এজ কে ক্রিয়েট করলাম, দেন আমরা ইনক্রিমেন্ট করবো যে এখন আমরা 1 এজ। 1 এজ অর্থ কি, তার মানে নাও আই এম রেডি টু ট্রাভার্সিং, এখন আমি ট্রাভার্স করতে পারি, কারণ আমার হাতে এখন একটা এজ আছে। এখন আমরা সোর্স ভার্টেক্স থেকে 1 এজ এর মাধ্যমে আমি কোন কোন ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করতে পারি। আফটার দ্যাট আমরা কি করব, এজটাকে আরেকটাকে ইনক্রিমেন্ট করব, 2 এজে যাব, 3 এজে যাব, 4 এজে যাব, এইভাবে করতে করতে কতক্ষণ পর্যন্ত v-1 সংখ্যক এজ পর্যন্ত মুভ করব, এবং আলটিমেট আমরা যে সলিউশনটা আসে সেই সলিউশন দেখব। তো আমরা আসলে একটা প্রবলেম দেখার চেষ্টা করি। আমি অ্যালগরিদমটা বলেছি, আপনারা প্রবলেমটা আমি সলভ করি, প্রবলেমটা সলভ করার পর আমার মনে হয় অ্যালগরিদমটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এই হলো আমাদের একটা এক্সাম্পল। আমরা বলছি সিম্পলি এখানে কয়টা নোড আছে দেখুন, 1 2 3, 3 নোডস। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলুন তো এখানে ম্যাক্সিমাম কয়টা এজ আমরা ইউজ করতে পারবো, 0 এজ, 1 এজ and 2 এজ। যেহেতু ভার্টেক্স কয়টা আছে 3, যার জন্য আমরা 0 এজটাকে ইউজ করব। 1 এজ আমি কিভাবে মুভ করতে পারি খেয়াল করুন, যখন 0 এজে আমরা বলছি আসলে বোঝার জন্য, যদি আমরা বলি 0 এজে আমরা যে কোনো স্টার্ট করবো, আফটার 1 এজ যদি হয় এই 1 নোড থেকে ডিরেক্টলি আমরা যদি বলি 1 এজ আমরা এটা যদি আমাদের স্টার্ট নোড হয়, 1 এজ আমি কোথায় ট্রাভার্স করতে পারবো, 1 এজ থেকে সরাসরি আমি 3 তে স্টার্ট করতে পারি, 1 এজ থেকে আমি 2 তে স্টার্ট করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, যদি 2 এজে বলতো, 2 এজ এর ক্ষেত্রে খেয়াল করুন তখন কি হতো, আমি দুটো এজ ইউজ করতে পারবো, অর্থাৎ আমি এই এন্টায়ার গ্রাফটাতে যখন ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করব আমি ম্যাক্সিমাম দুটো এজ কে আমি কনসিডার করতে পারবো। তাহলে আমি যদি 1 থেকে 3 তে আসি, তাহলে ডিরেক্টলি দেখেন 1 থেকে 3 তে ডিরেক্ট এজে আসলে তার ওয়েট কত আছে, 20। বাট আমি যদি 2 এজটাকে একসেপ্ট করতাম তাহলে কি হতো, আমি 2 এজ বললে 1 থেকে 2 তে আসতে পারি 10, আর 2 থেকে 3 তে আসলে কস্টিংটা কত হয়, 1। তাহলে আলটিমেটলি 1 থেকে 3 তে আসার মিনিমাম কস্ট কত হবে, 10 + 1 11। অর্থাৎ যখন আমি 1 এজ কনসিডার করেছিলাম, 1 এজ এর কনসিডারেশনে কিন্তু 1 থেকে 3 তে আসার ক্ষেত্রে একটা মাত্রই পাথ ছিল 20, কিন্তু যখন আমি এন্টায়ার গ্রাফটাকে অ্যানালাইসিস করলাম, 2 এজ করলাম, 11। তো আফটার দ্যাট এখানে আমরা দেখছি যে এখানে টোটাল নাম্বার অফ ভার্টেক্স কয়টা আছে, 3টা। তাহলে সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ কত সংখ্যক কেসকে ইউজ করতে পারবো, 3 - 1 2। 2 এস করার পর যে সলিউশনটা আসবে সেটা হলো আমার আলটিমেট সলিউশন। কাজে আমরা বলতে পারবো 1 থেকে 3 তে যাওয়ার লোয়েস্ট পাথ কস্ট হবে হলো 10 + 1 11। এটাই বোঝার একটু চেষ্টা করি আমরা। অর্থাৎ ইনিশিয়ালি খেয়াল করুন কি পয়েন্ট দেওয়া আছে, নোড পজিশন বলা আছে নোড 1, নোড 2, নোড 3। 1 থেকে 2 তে ওয়েট কস্ট কত বলা আছে, 10। 1 থেকে 3 তে ওয়েট বলা আছে 20। 2 to 3 তে ওয়েট বলা আছে কত, 1। আচ্ছা, এখন আমরা যেটা করব, হোয়াট ইজ দ্য 0 এজ শর্টেস্ট পাথ ফ্রম 1 to 1। 0 এজ যদি বলি, 0 এজ যদি বলা হয়
দ্যাট মিনস দেয়ার ইজ নো এজ। দেয়ার ইজ নো এজ মানে কি, আসলে আমি জি স্যার। এক থেকে কোনো একে zero age কোনো নেই। ধরনের মুভমেন্ট করতে পারবো না। এজ যদি না থাকে আমরা কি ট্রাভার্স করতে পারবো? সম্ভব না। আমরা শুরুতেই যখন একটা বলেছিলাম যে 4 থেকে 1-এ আসতে পারছিলাম না একটা ট্রাভার্সিং পাথে, তখন আমরা বলেছিলাম কি, যে পাথে আসলে আমরা মুভ করতে পারবো না তার পাথ কস্টটা কত হবে? ইনফাইনিট। আমরা স্টার্টিং পাথটাকে বলছি আমরা 1 to 1, যে 0 এর শর্টেস্ট পাথ। 1 থেকে 1-এর কোনো পাথ আছে, ওয়েটটা কত? 0। আমরা একদম শুরুতে, এটা তো আমাদের স্টার্টিং, তাহলে স্টার্টিং এর পাথ ওয়েটটা কত? 0 আসবে। আফটার দ্যাট 1 থেকে 2-এর, 1 থেকে 2-এ যখন যাচ্ছে, আমি ইনিশিয়ালি আমি যদি 1 থেকে 1-এর আমি বলতে পারি, 1 থেকে 1-এ আমরা দেখছি স্টার্টিং নাই, তাহলে ইনিশিয়ালি স্টার্টিং আমরা যদি একদম সহজ কথায় বলি, একদম শুরুতে স্টার্টিং নোডের ওয়েটটা আমরা কত ধরবো? 0। আর রিমেইনিং যে ভার্টেক্স গুলো থাকবে তাদের ওয়েট ধরবো কত? আমরা ইনফাইনিট। কাজে 2 এর ওয়েটটা কত হবে? ইনফাইনিট। 1 থেকে 3 এর যে ওয়েটটা আসবে সেটাও কত আসবে? ইনফাইনিট। যার জন্য আমরা বলছি 0, ইনফাইনিট, ইনফাইনিট। এটা কি বোঝা গেল? স্যার ইনফাইনিট হলো কেন? ইনফাইনিট হলো আমরা ইনফাইনিট ভ্যালুটা আমরা বলেছি যে আমরা আলটিমেট কস্টটাকে ইউজ করব। তা আমরা একটা ইনফাইনিট হলো যে ম্যাক্স, আমি জানি না এখানে কস্টিংটা কত। যখনই আমি দেখা গেল ইনফাইনিটের চাইতে একটা লোয়ার ভ্যালু আমার চলে আসবে, তখনই আমি ইনফাইনিটটাকে আসলে রিপ্লেস করতে পারি। ও, বুঝছি এখন স্যার। আমি যদি রিয়েল লাইফে এক্সাক্ট কোনো ভ্যালু প্রেস করি তাহলে তো আমরা সেটা থেকে আলটিমেট সলিউশন পাবো না। বাট আমরা বলি ইনফাইনিট, যে কোন ইনফাইনিট বলতে আমরা আসলে কস্টিংটা জানি না। পজিটিভ ইনফাইনিট বলছে, তার মানে কি একটা হিউজ কস্ট। জি স্যার। এই স্যার জন্য এখানে জি আমরা বলতে কি বোঝালো এটা বুঝি না। গ্রাফে যখন ওই যে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স গুলো ট্রাভার্স করতাম, আপনারা যদি ডাটা স্ট্রাকচারে দেখে আসছেন, তখন আমরা দেখতাম যে পাথ টু পাথের যখন আমাদের, অর্থাৎ 1 এজে যখন রিমেইন করি, অর্থাৎ আমরা যখন পাথ টু পাথে মুভ করতে পারি না, যদি আমাদের কস্টিংটা জানা না থাকে তাহলে আমাদের একটা জেনারেল কস্ট আমরা ধরে নিই। তো আমরা যদি পজিটিভ একটা ভ্যালু ধরি তাহলে সেই পজিটিভ ভ্যালুটা তো কখনো ফলসও হতে পারে, তাই না? কিন্তু আমরা যদি ইনফাইনিট হিসেবে জি, স্যার। দেখি, কোনো একটা ভ্যালু কি কখনো ইনফাইনিটের চাইতে বড় হওয়া সম্ভব? তার চাইতে লোয়ার হতে না পারে। স্যার। এর জন্য আমরা ইনফাইনিটটাকে বিবেচনা করব। তার মানে এটা হলো যখন 0s-টাকে বিবেচনা করছিলাম। যখন 0s বিবেচনা করলাম, তার মানে একদম স্টার্টিং পয়েন্টে, একদম শুরুতে আমাদের নোড ভ্যালু, স্টার্টিং নোডটা, অর্থাৎ একদম সহজভাবে বলবো আমরা, যখন আমরা শুরু করব স্টার্টিং নোডের ওয়েটটা থাকবে কি? 0। আর রিমেইনিং যে নোডগুলো থাকবে তাদের ওয়েটগুলো কি হবে? ইনফাইনিট। এখন খেয়াল করুন, এখন আমি 0s এর পরবর্তীতে কত এজ আসবো? 1s। 0s এর ক্যালকুলেশন শেষ। আমি 1 এর 0s ক্যালকুলেশন করলাম, 2 এর 0s ক্যালকুলেশন করলাম, 3 এর 0s ক্যালকুলেশন করলাম। এখন আমরা যদি দেখি, এখন আমরা 1s এর ক্যালকুলেশন করছি। 1s শর্টেস্ট পাথ ফ্রম 1 to 1। খেয়াল করুন তো, 1 থেকে 1-এ কি 1s এ কোনো পাথ আছে? এখানে না স্যার। তার মানে কি থাকবে? তাহলে 0-ই থাকবে। জি স্যার। আচ্ছা, 1 থেকে 2-তে আমার কি 1s এ কোনো কস্ট আছে? হ্যাঁ, 1 থেকে 2-তে আমরা দেখছি একটা কি আছে? এজ আছে। এবং তার পাঁচ কস্টটা যদি এখন আমরা চিন্তা করি, তাহলে ডি অফ ইউ, এই 1 এর পাথ কস্ট কত? 0। 0 ওয়েটটা কত? 10। জি স্যার। 0 প্লাস 10। আর এখানে ডি অফ ভিটা কত আছে? ইনফাইনিট। ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ডি অফ ভি গ্রেটার দেন হচ্ছে ডি অফ ইউ প্লাস ওয়েট। অর্থাৎ আমাদের রিল্যাক্সেশনে, তার মানে এটা কন্ডিশনটা ট্রু হচ্ছে। যদি ট্রু হয় তাহলে আমি কি করব? প্রিভিয়াস যে ডি অফ ভিটা ছিল, যে ডিসটেন্সটা ছিল, তাহলে তাকে কি করে দিব? আমরা রিল্যাক্স করে দিব। তার মানে এখানে ইনফাইনিটটা তাহলে কি হবে? 10 হবে স্যার। রিপ্লেস হয়ে যাবে কার মাধ্যমে? 10 এর মাধ্যমে। তার মানে আমরা এখানে একটা পাথ ওয়েট পাচ্ছি 10। একইভাবে আমি যদি 1s বলি, 1s এ 1 থেকে 3-তে আমি একটা পাথ পাচ্ছি না ডিরেক্টলি? জি স্যার। এবং সেটাও যদি জি দেখি স্যার। 0 প্লাস 20, এবং আমরা 0 প্লাস তাহলে 20 20 অবভিয়াসলি এখানে ডি যেটা ইনফাইনিট আছে সেটা গ্রেটার দেন হচ্ছে। তার মানে আমি রিপ্লেস হয়ে যাবে।
এই ক্ষেত্রে এই ইনফাইনিটটাকে তাহলে কি করতে পারবো, রিল্যাক্স করতে পারবো। রিল্যাক্স করি সেটা 20 আফটার কমপ্লিশন অফ ওয়ান এজ অপারেশন আমরা এই টু এর যে টু নোডের তাহলে ডিস্টেন্সটাকে কত বলতে পারি 10, আর 3 নোডের ডিস্টেন্সটাকে কত বলতে পারি 20। 20 তার মানে আমরা যখন 1s ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনগুলো আমরা দেখিয়েছি এখানে। তারপরে 1-3 তে আমরা সেই ক্ষেত্রে আমরা বলছি ইনফাইনিটটা রিপ্লেস হয়ে গেল 20 দ্বারা, এবং আলটিমেটলি আমরা 1 যেটা রিপ্লেস করলাম সেটা আসলো 10 দ্বারা। জি স্যার, বোঝা গেছে। এবং আমরা যে 1s ক্যালকুলেশনটা দেখেছি সেই ক্ষেত্রে আমরা এই মার্কিংটা করলাম, অর্থাৎ কালারটাকে আমরা চেঞ্জ করেছি। আমরা এই কালারটাকে দেইনি কারণ আমরা এটা ছিল 2s এর ক্ষেত্রে, যার জন্য এটা তখনও ট্রাভার্স হয়নি, অর্থাৎ কালারটা আমরা চেঞ্জ করিনি। নেক্সট আমরা যদি 2s এর ক্ষেত্রে অর্থাৎ 1-3 টা আমরা যদি 2 থেকে আমরা যদি চিন্তা করতাম, অর্থাৎ ভার্টেক্স 2 থেকে যদি 3 তে আমরা যেতাম, ভার্টেক্স 2 থেকে যদি আমরা 3 তে যেতাম সেই ক্ষেত্রে কি আসতো, ভার্টেক্স 2 থেকে 3 তে গেলে ভার্টেক্স 2 থেকে যদি 3 তে আমরা কস্টিংটা করতাম তাহলে 2 এর ইনিশিয়াল কস্ট কত, এটা তো হলো আফটার কস্ট। যদি 2 থেকে 3 তে আসার চেষ্টা করতাম তাহলে 2 এর ইনিশিয়াল কস্ট কত, ইনফাইনিট, এটা হলো +1, তাহলে ইনফাইনিট +1 দ্যাট ইজ ইনফাইনিট। তার মানে D13 যেটা ছিল প্রিভিয়াস সেটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ আমরা এই ধরনের একটা ভ্যালু পাচ্ছি, তাই না, আফটার ওয়ান অপারেশন। আফটার সেকেন্ড ইটারেশন যদি আমরা 2s এ যাই তাহলে আমরা দেখা যাচ্ছে মিনিমাল যে কস্টটা আসছে এই কস্টটা আমরা চেঞ্জ করতে পারি, খেয়াল করুন, অর্থাৎ এই কস্টটা 10ই থাকবে, 10 কিন্তু 0 + 10 এর চাইতে গ্রেটার দেন অর গ্রেটার দেন হবে না, ইকুয়ালে থাকবে, বাট 10 + 1 যেটা আছে সেই কস্টটা চেঞ্জ আসবে, 20 গ্রেটার দেন আসবে 10 + 1, সেক্ষেত্রে আমরা 11টাকে রিপ্লেস করলাম। এবং ফাইনালি আমরা তাহলে রিপ্লেসমেন্টে কি আসবো, অর্থাৎ আমরা যখন চুজ করবো তাহলে 0, 1 to 2, 2 to 3, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিমাম পাথ কস্ট। তো আমরা নেক্সট সেশনে আমরা যে বেলম্যান ফোর্ডের ডিটেলস যে অ্যালগরিদমটা আছে সেটা আলোচনা করছি। ওকে স্যার। সবাইকে শুভেচ্ছা জানি, আমরা দ্বিতীয় সেশনটা শুরু করছি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা প্রিভিয়াস যে টার্মটা ইউজ করলাম বেলম্যান ফোর্ডের জন্য, আমরা বলেছিলাম যে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ আমরা ফার্স্টলি 0s, দেন 1s, আফটার দ্যাট 2s, 3s, 4s, এইভাবে আমরা কন্টিনিউয়াস সার্চ করব। একটু খেয়াল করুন, আমরা যদি দেখি এই গ্রাফটাতে টোটাল নাম্বার অফ নোড আছে কয়টা, 5টা, এবং আমরা এই যে কালারটার মাধ্যমে এটা আসলে আমরা 1 কে বলছিল অ্যাকচুয়ালি দ্য স্টার্টিং নোড। এবং দেখুন এইখানে এই ডিরেক্টেড গ্রাফটাতে কিছু ওয়েট দেওয়া আছে, এবং আমরা দেখছি যে এখানে 3টা ওয়েট দেখুন কি আছে, নেগেটিভ ওয়েট আছে, -2, -3 and -4, যার জন্য আসলে যখন এই গ্রাফটার আমরা শর্টেস্ট পাথটা ফাইন্ড আউট করছি আমরা বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করছি। অর্থাৎ আমাদের যদি পরীক্ষায় এই ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু বেলম্যান ফোর্ড দ্বারা দেখা যাচ্ছে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, একদম শুরুতে যদি বলি তাহলে শুরুর স্টেপটা কি ছিল, আমরা কোন এসটাকে ক্যালকুলেট করব, 0s। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করছি। তাহলে সেই ক্ষেত্রে 0s যদি বলি তাহলে আমাদের স্টার্টিং নোড 1, তাহলে 1 এর ওয়েটটা কত হবে, 0 স্যার, 0 হবে। আর রিমেইনিং যে বাকি নোডগুলো আছে তাহলে তাদের কস্ট কত হবে, ইনফিনিটি হবে স্যার, ইনফাইনিট হবে, কারণ আমি রিমেইনিং এজ গুলো জানি না, যার জন্য আমরা শুরুতে দেখুন স্টার্টিং নোডের ক্ষেত্রে আমরা বলছি এটা 0, দেখেন বাকি 2 কে আমরা কত বললাম, ইনফাইনিট, 3 ইনফাইনিট, 4 ইনফাইনিট, 5 ইনফাইনিট। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তার মানে আমাদের 0s কমপ্লিট হয়ে গেল। নাও উই আর রেডি টু স্টার্ট, রেডি টু ট্রাভার্সিং। তাহলে এখন আমরা
কত এজ কে ক্যালকুলেশন করব? সিঙ্গেল এজ, সিঙ্গেল। অর্থাৎ এখন আমি দেখবো এই এন্টায়ার গ্রাফটাতে আমরা সিঙ্গেল এজে কিভাবে মুভ করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি সিঙ্গেল এজে মুভ করি, নোড 1 থেকে 2 তে আমাদের একটা মুভমেন্ট আসছে না সিঙ্গেল এজে, একটা ডিরেকশন আছে। জি স্যার আছে। আচ্ছা, জি স্যার। 1 এর ওয়েট কত? 0। 1 এর ওয়েট, নোড ওয়েট 0, পাথ ওয়েট কত? 6, কাজে 0 প্লাস 6। তাহলে আমরা কি করতে পারি? এই নোটটাকে এটাকে রিল্যাক্স করতে পারি। যার জন্য খেয়াল করুন, আমরা গ্রাফ এই কালারটা আমরা কিন্তু চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা এই নোটটা ট্রাভার্স করছি। কালারটা চেঞ্জ হওয়ার অর্থ হলো আমরা নোটটাকে ট্রাভার্স করলাম। ট্রাভার্স করার পর কম্পিউট করে আমরা নতুন যে ভ্যালুটা পাচ্ছি, আমরা দেখছি নতুন একটা আপডেটেড ভ্যালু পাচ্ছি 6। যেহেতু নিউ ভ্যালুটা কি হচ্ছে, আমরা প্রিভিয়াস ভ্যালুটাকে কি করতে পারি? রিল্যাক্স করে দিতে পারি না? রিল্যাক্স করার অর্থ হলো আমার প্রিভিয়াস যে পাথ ছিল সেই প্রিভিয়াস পাথের চাইতে এখন যে আমি পাথটাকে চুজ করছি সেটা কি অপটিমাল পাথ। কাজে সেই পাথটাকে আমাদের ইন্ডিকেট করতে হবে, যার জন্য আমরা সেই পাথের কালারটা এখন আমরা চেঞ্জ করে দিচ্ছি। খেয়াল করুন, আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এটা হলো আমাদের নিউ আপডেটেড পাথ। বোঝা গেল? জি স্যার। অর্থাৎ ট্রাভার্সিং এর সময় আমরা আকাশী কালারটাকে ইউজ করেছিলাম। আফটার দ্যাট যদি আমরা অপটিমাল পাথটা পাই, রিল্যাক্স করি, তাহলে সেটাকে আমরা ব্লু করে দিচ্ছি। দেখুন নেক্সট আমরা এখন তাহলে কারেন্টলি এখন আমরা কোন নোটটাতে আছি? নোট 2 তে আছি না? আচ্ছা, এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল নোট টু নোট দেখি। তাহলে 2 থেকে দেখেন তো সিঙ্গেল এজে কোথায় যাওয়া যায়? 2 থেকে সিঙ্গেল এজে 3 তে যাওয়া যায় না? জি স্যার, 3 তে যাওয়া যায়, 4 এ যাওয়া যায়, 5 এ যাওয়া যায়। হ্যাঁ, আমরা এন্টায়ার গ্রাফটাতে আসলে আমরা সিঙ্গেল এজ গুলো এখন ক্যালকুলেশন করছি এন্টায়ার গ্রাফটাতে। তাহলে আমরা 1 থেকে দেখেন 2 তে আসলাম সিঙ্গেল এজে। এখন 2 তে যদি থাকি, 2 থেকে সিঙ্গেল এজে কোথায় যাওয়া যাচ্ছে? 3 তে যাওয়া যায়, একটা পাথ আছে না? আচ্ছা, এখন খেয়াল করুন 2 এর ইনিশিয়াল, এটা কিন্তু আফটার কস্ট, আমরা কিন্তু এই কস্টটাকে এখনো মেজার করি নাই, আমরা স্টোর করলাম জাস্ট। এখন 2 থেকে যদি 3 তে চিন্তা করি, 2 to 3, কারণ এই কস্টটা আসছে কার জন্য? যখন আমরা 1 থেকে 2 তে যাচ্ছিলাম। বাট আমরা যদি 2 থেকে 3 তে করি, তাহলে 2 এর অরিজিন কস্ট কত? ইনফাইনিট। জি স্যার, ইনফাইনিট। আর এই পাথ কত? 5। তাহলে ইনফাইনিট প্লাস 5, তাহলে কত হচ্ছে? আলটিমেটলি এই ভ্যালুটা কি কোনো চেঞ্জ আসবে? না স্যার। তার মানে আমরা আসলে এই পাথে কোনো, তার মানে এটাকে রিল্যাক্স করতে পারবো না। তাহলে আমরা যদি দেখি এই পাথটা যদি ট্রাভার্স করি, তাহলে আমাদের আলটিমেটলি সেটা কিন্তু ইনফাইনিটি থাকছে। এটা কি বোঝা যায়? তার মানে প্রিভিয়াস কস্টটাই কিন্তু থেকে যাচ্ছে। তার মানে ইনফাইনিট বলার অর্থ হলো আমরা কিন্তু এই পাথটা মুভ করতে পারছি না। অর্থাৎ কেন পারছি না? আমরা এই স্টার্ট নোড, খেয়াল করুন এটা হলো নোড 1, আমরা এজ ইউজ করছি একটা, কাজে আলটিমেটলি 3 নোডে আসতে গেলে আমাকে কিন্তু দুটো এজ ক্যালকুলেশন করতে হয়। এর জন্য আমরা ইনফাইনিট দেখতে পাচ্ছি। আসলে 1 এজে আমি কখনোই নোড 1 থেকে নোড 3 তে আসতে পারবো না। আচ্ছা, নেক্সট আমরা এখন কোথায় আছি? নোড 3 তে। নোড 3 থেকে সিঙ্গেল এজে কোথায় আছে? হ্যাঁ বলুন। সিঙ্গেল এজে আছে 2 তে স্যার। স্যার 2 তে স্যার। 2 তে। আমরা প্রিভিয়াস যেটা বললাম 1 থেকে 2 তে আসছিলাম, নেক্সট আমরা 2 থেকে দেখতে পাচ্ছিলাম যে সিঙ্গেল এজে কোথায় যেতে পারি? 3 তে যেতে পারি। 3 তে আমরা কস্টটা দেখলাম যে আলটিমেট সেই কস্টটাই থাকে। এখন আমরা 3 তে আসছি। 3 থেকে সিঙ্গেল এজে কোথায় আসা যায়? 2 তে। অর্থাৎ এখন আমি যদি 3 এবং 2 এর কস্টটা বিবেচনা করি, তাহলে 3 এর কস্টটা কত ছিল? ইনফাইনিট। 2 এর কস্টটাও ছিল কত? ইনফাইনিট। এবং ওয়েটটা কত? -2। তাহলে ইনফাইনিট -2 ইনফাইনিট। তাহলে আসলে আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে না স্যার। চেঞ্জ আসবে না। তার মানে এই ভ্যালুটা, তাহলে এটাও আমাদের কি আসবে? কোনো চেঞ্জ আসবে না, এটাও ইনফাইনিটি থাকবে। এই পাথটাকে আমরা কিন্তু, অর্থাৎ ট্রাভার্সিং, আমরা কালারটা চেঞ্জ করলাম। নেক্সট আমরা 2 থেকে যদি আসে, 2 থেকে নেক্সট এস কি? 2 থেকে 4 এ আসা যায়, খেয়াল করুন। জি স্যার। তাহলে এই এসটা যদি দেখি, একইভাবে ইনফাইনিট প্লাস 8, এটাও ইনফাইনিট। আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে? আসবে না। তাহলে ইনফাইনিটি থাকলো, ইনফাইনিটি না। 2 থেকে খেয়াল করুন, 2 থেকে এই 5 আমরা আরেকটা এজ দেখতে পাচ্ছি না?
জি স্যার -4 -4, তাহলে ইনফাইনাইট -4, তাহলে আলটিমেটলি কি Infinite. ইনফাইনিটি থাকবে, তাহলে এটাও ইনফাইনাইট। স্যার নেক্সট আমরা এই 4 থেকে যদি দেখি, 4 থেকে খেয়াল করুন 3 একবার 5 একবার। এই 5 থেকে আমরা দেখছি। আচ্ছা 5 থেকে খেয়াল করুন একটু, 5 থেকে আমরা যদি দেখি এই 5 থেকে 7 3 তে আমরা যদি বলি, এটাও কিন্তু ইনফাইনিটি হবে আলটিমেটলি রিমেইনিং গুলো, অর্থাৎ যেহেতু আমরা Yes, sir. 1 এজ ইউজ করছিলাম, রিমেইনিং যতগুলো আছে সবগুলোই দেখেন ইনফাইনিট হচ্ছে। 5 থেকে আমরা কত যেতে পারি, 1 এ যেতে পারি না, জি স্যার এই কস্টটা ইনফাইনিট, আর এখানে ছিল কত 0, তাহলে আলটিমেটলি কত থাকবে, কস্ট 0ই থাকবে, ইনফাইনিট প্লাস 2, আর এটা ছিল ডি অফ ভি 0, 0 কি গ্রেটার দেন হয়েছে, হয়নি, তার মানে তাহলে এই ভ্যালুটা হয়নি, আমাদের স্যার। স্টোর থাকবে। 1 নেক্সট 1 আসছে, আমি 1 থেকে 4 এ দেখেন, 1 থেকে 4 এ এখন কিন্তু একটা কস্ট আসছে, দেখেন এটা 0 প্লাস 7, আর এখানে কত আছে ইনফাইনিট, ইনফাইনাইট তার মানে Infinite. এখন কি আমরা রিল্যাক্স করতে পারবো না, আপডেট করতে পারবো, জি স্যার আপডেট করতে পারবো এখন আপডেট করবো, তার মানে আমাদের এই ইনফাইনিট ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে কত হবে 7, জি স্যার 7 যখনই আসলো, তার মানে এই এসটাকে তাহলে আমরা কি করেছিলাম, প্রিভিয়াস এসটাকে রিল্যাক্স করেছি, তার মানে আমরা এই পাথে একটা অপটিমাল পাথকে চুজ করলাম না, তাহলে এটার কালারটা চেঞ্জ করব। দেখুন এটা হলো আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল এজে, এটা হলো আমাদের ট্রাভার্সিং কালার, খেয়াল করুন। নেক্সট 4 থেকে যদি আমরা 3 তে যাই, 4 থেকে 5 এ যাই, তাহলে এটা কত হবে, 4 এর ইনিশিয়াল কস্ট কত, ইনফাইনিট, এটাও ইনফাইনিট, তাহলে চেঞ্জ আসবে না, একইভাবে এটাও চেঞ্জ আসবে না। এটাকে আমরা বুঝতে পারলাম 1 এজ এর জন্য। জি স্যার জি স্যার। এই গ্রাফটা আমরা এখন তার ক্ষেত্রে কি আমরা সবসময় কি একটা নির্দিষ্ট ওয়েতে আগাইতে হবে? এন্টায়ার প্রসেসটা আমরা যখন সলভ করব, আমরা নেক্সটে দেখবো যে আসলে এইখান থেকে আসলে আমরা এতগুলো প্রসেস থেকে কমপ্লিশন করে আসলে আলটিমেটলি আমরা গোল পেলাম কি, গোল কিন্তু আমাদের এই দুটো টার্গেট, খেয়াল করুন। অর্থাৎ 1 থেকে যদি আমরা সিঙ্গেল এজে যাই, অর্থাৎ খেয়াল করুন ভার্টেক্স 1 থেকে একটা এজে আপনি সর্বোচ্চ কোন ভার্টেক্স গুলোকে ট্রাভার্স করতে পারবেন, 2 এবং 4 ছাড়া অন্য কোনো ভার্টেক্স কে আপনারা ট্রাভার্স করতে পারবেন? না স্যার স্যার অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলাই করা যাবে শুধু। কারণ আমার এট মোস্ট বলা আছে ম্যাক্সিমাম এজ আমি ইউজ করতে পারবো একটা, তাহলে আমি স্টার্টিং নোট থেকে যদি আমি ম্যাক্সিমাম একটা নোটকে ইউজ করি, তাহলে আমি আলটিমেটলি 2 এবং 4 ছাড়া অন্য কোনো নোটে আমি ট্রাভার্স করতে পারবো না। এটা হলো আমাদের জি, স্যার। আলটিমেট রেজাল্ট। তো আমরা এই রেজাল্টটা আনার জন্য আসলে কিন্তু এই সবগুলো নোটকে আসলে ডিটেলস ট্রাভার্স করে আসছি। তো আমরা নেক্সট যে স্লাইডগুলো আছে এটা একটু মানে একটু ডিটেলস দেখি, বাট আলটিমেটলি পরীক্ষায় যখন আমরা সলভ করব তখন আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনার পরীক্ষায় আসতে সলভের ক্ষেত্রে ওই ধরনের ডায়াগ্রাম দিয়ে সলভ করবেন। আচ্ছা এখন আমরা তার মানে আমাদের কি 1 এস কমপ্লিট করার পর আমরা এই দুটো অপটিমাল পাথ পেলাম, তাই না? এখন আমরা কত এজ বিবেচনা করব, এট মোস্ট 2 এজ। এখন Sure. খেয়াল করুন 2 এজ যদি বিবেচনা করি, তাহলে 1 থেকে 2 তে আমি আসতে পারি, খেয়াল করুন আমরা ট্রাভার্স করছি, আবার ট্রাভার্সিং করছি, চেঞ্জ করলাম কালার, তাহলে কস্ট কত হয় 6, প্রিভিয়াস জি স্যার কস্ট কত ছিল 6, তার মানে তার Six. সাথে তো গ্রেটার দেন হয় না, ডিভি কি গ্রেটার দেন আছে, গ্রেটার হয় না, তার মানে তার এই সেম কস্টটাই তাহলে আমরা স্টোর করলাম। আচ্ছা 2 এর এখন দেখুন 2 এর ইনিশিয়াল কস্ট কত 6 না, 2 এর এটা তার ইনিশিয়াল কস্ট, আর এখানে ওয়েট আছে কত 5, তাহলে 2 থেকে যদি আমি 3 নোডে যাই, তাহলে 3 এর ডিসটেন্স কত আছে ইনফাইনাইট, তাহলে এই নোডটাকে কি আমরা রিল্যাক্স করতে পারি, খেয়াল করুন তো। জি স্যার পারি স্যার পারি স্যার এটা আসছে 6 প্লাস Yes, sir. 11, আর এটা হলো আছে ইনফাইনাইট, তাহলে অবশ্যই 6 প্লাস 5 11টা তার চাইতে লোয়ার অপটিমাল পাথ, তাহলে আমরা এখন এই জি, পাথটাকে sir. কিন্তু আমরা জি, sir. কনসিডার করলাম 11, যেহেতু আমাদের 11 আসলো লোয়ার কস্ট আসলো, আমরা এটাকে কিন্তু চুজ করলাম। নেক্সট জি স্যার 3 তে প্রিভিয়াসলি একই রকম, যদি 3 থেকে 2 থেকে আমরা কোনো চেঞ্জ আসবে, খেয়াল করুন তো ইনফাইনিট আছে, ইনফাইনিট -2, আর চেঞ্জ আসবে না স্যার
6, তাহলে এটা কি কোনো চেঞ্জ আসবে? আসবে না স্যার, আসবে না। না স্যার। আচ্ছা 2 থেকে 4 এ যদি আমরা আসি, এটা cos 6 প্লাস 8, 6 প্লাস 8 কত হলো 14, এখানে আছে 7, তার মানে তার কোন কস্টটাই থাকবে? প্রিভিয়াস কস্টটাই থাকবে। 7 থাকবে। হ্যাঁ। জি স্যার। নেক্সটে আমরা যদি 2 থেকে 5 এ যাই, খেয়াল করুন এখানে ইনিশিয়াল কস্ট কত 6, আর এই কস্টটা কত আছে -4, তাহলে 6 তাহলে এই- -4, তাহলে কত আসছে? কস্টিংটা 2 হচ্ছে না? 2 হচ্ছে। 2 হচ্ছে, তাহলে আমরা এই পাথটাকে কিন্তু চুজ করতে পারি। জি স্যার। তার জন্য আমাদের 2 এই হবে পাথটা স্যার। চুজ করলো, আলটিমেটলি এই পাথটা যখন আসলো তার মানে আমাদের 2 স্টোর হলো, তাহলে এই পাথটাকে আমরা, তাহলে প্রিভিয়াস যে এসটা ছিল, প্রিভিয়াস ওয়েটটাকে আমরা রিল্যাক্স করে দিলাম, তাহলে আলটিমেটলি আমরা এই অপটিমাল পাথটাকে চুজ করলাম। নেক্সট 5 থেকে যদি আমি 1 এ যাই, 5 এর ইনিশিয়াল কস্ট ইনফাইনিট 0, তাহলে ওটা 0ই থাকবে, এটাও 7, এটাও চেঞ্জ আসবে না। 1 থেকে যদি 4 এ আসি, তাহলে এটার কস্টটা কত থাকবে? 7ই থাকবে, আর প্রিভিয়াস জি স্যার। বাকিগুলো চেঞ্জ আসছেন। তাহলে যখন আমরা 2s কমপ্লিট করলাম, দেখেন 2s কমপ্লিটে কি পেলাম? এই দুটো অপটিমাল পাথ পেলাম না আমরা? খেয়াল করুন 2 থেকে 5 এ একটা অপটিমাল পাথ পাচ্ছি, আর 2 থেকে 3 তে আমরা একটা অপটিমাল পাথ পাচ্ছি। আফটার 2s, সেই ক্ষেত্রে আমরা যদি আফটার 2s কমপ্লিট করি, তাহলে প্রিভিয়াস অপটিমাল কি ছিল? 1 to 2 and 1 to 4, জি স্যার। অর্থাৎ প্রিভিয়াস ছিল এই দুটো অপটিমাল পাথ, 2s এর নেক্সট আমরা এই দুটো অপটিমাল। এখন আমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশনটা এটা আসলো না? দিস আর দা, এই ব্ল্যাক অ্যারো দ্বারা আমরা আসলে আমাদের ট্রাভার্সিং পাথটাকে বিবেচনা করছি। নাও উই কনসিডার দ্য 3s ক্যালকুলেশন। আমরা 3s ক্যালকুলেশন করি, খেয়াল করুন 6, কোনো চেঞ্জ আসবে? সেম ভ্যালু প্রিজার্ভ করছে, তাই না? না স্যার, চেঞ্জ হবে না স্যার। চেঞ্জ আসলো না। 6 প্লাস 5 11, এখানে আছে 4, তাহলে কি কোনো পরিবর্তন হবে? হবে না, না স্যার। সেম থাকবে। আচ্ছা এখন এই এসটা দেখি, এটা হলো 4, আর এটা আসছে কত? -2, তাহলে 4 - 2 কত হয়? 2 পজিটিভ 2। পজিটিভ 2। এখন খেয়াল করুন এইখানে প্রিভিয়াস কস্ট আছে কত? 6, তাই না? আপডেট করার পর কস্টটা কত ছিল? 6, জি স্যার। আর এখন আমি পাচ্ছি কত? 6। 2। তাহলে এখন আমরা কোন পাথটাকে চুজ করব? 2 ইউজ করব স্যার। 2 পাথটাকে চুজ করব, আর 6 এর পাথটাকে কি করব? রিল্যাক্স করে দিব। রিল্যাক্স করে দিই জি স্যার। যার জন্য এখন আমাদের আফটার 3s কমপ্লিশনের পর দেখেন এই এসটাকে কিন্তু আমরা রিল্যাক্স করে দিব, আর এই এসটাকে আমরা চুজ করব। যার জন্য খেয়াল করুন আমরা কি করলাম? -2, এই ভ্যালুটা 2 আসলো, তাহলে 2 আসলে আমরা এই পাথটাকে চুজ করলাম, এই পাথটা চুজ করার সাথে সাথে আমরা এই পাথটাকে কিন্তু এখন আমরা আর ইউজ করব না। বোঝা গেল? অর্থাৎ আমরা কিন্তু মিনিমাল যে পাথে আসছে, তাহলে এখন কিন্তু আমরা এই পাথটাকে কিন্তু ওমিট করে দিলাম, ওমিট করে দিব। আচ্ছা নেক্সট অ্যাভেলেবেল যে পাথ আসছে, খেয়াল করুন এটা যদি দেখি, এটার ইনিশিয়াল কস্ট কত? 6, আমরা যদি 6 + 8, তাহলে এটা চেঞ্জ আসবে না। এই ভ্যালুটা জি স্যার। যদি দেখি, এটা 6, 2 এর ইনিশিয়াল কস্ট 6 - 4, তাহলে এই ভ্যালুটা কত থাকবে? সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এটা যদি 2 + 7 9 হয়, এটা ইনিশিয়াল, এটা কত আছে? 4, তাহলে এটাও পরিবর্তন হবে না। ঠিক একইভাবে 5 থেকে যদি আমরা 1 এ যাই, তাহলে সেটা কত আসবে? 2 + 2 4, এখানে আসছে 0, তাহলে 0ই থাকবে। 1 থেকে 7, এটাও 7ই থাকবে। এবং আমরা এই ক্ষেত্রে যদি দেখি 7 - 3 4, এই ভ্যালুটাও সেম থাকবে। আফটার 3s কমপ্লিশন যখন দেখলাম, 3s ক্যালকুলেশনে আমরা কি দেখতে পাচ্ছি? প্রিভিয়াস যে গ্রাফটা ছিল, সেই প্রিভিয়াস গ্রাফে কি হবে? এই যে এসটা ছিল 1 থেকে 2 তে, এই এসটা আমাদের কি হয়ে যাচ্ছে? রিল্যাক্স হয়ে যাচ্ছে। আর আমরা 3 থেকে 2 যে এসটা আসছে, সেই এসটাকে আমরা কি করছি? চুজ করছি। আফটার 3s অপারেশনে খেয়াল করুন এই ধরনের একটা সিম্বল আসছে। এটা কি বোঝা যায়? দেখুন আমরা কিন্তু এই এসটাকে রিল্যাক্স করে দিয়েছি, এটাকে কিন্তু আর
বোল্ড করিনি, ব্ল্যাক কালার দ্বারা বোল্ড করা হয়নি। নেক্সট, এখন আমরা দেখব ম্যাক্সিমাম 4s ক্যালকুলেশন। 4s ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা এখন কি করতে পারি, শুরুতে একই রকম, এটা যদি বলি 6, তাহলে এটা কস্টিং হয় 6, এটা আলটিমেট কস্ট কত আছে, এটা 2, কোনো চেঞ্জ আসবে না, তার মানে তার 2 ভ্যালুটাই স্টোর থাকবে। নেক্সট 2 + 5 7, তাহলে 4 ভ্যালুটাই স্টোর থাকবে। নেক্সট 4 - 2 2 হয়, তাহলে কোন ভ্যালুটা, 2 এর ভ্যালুটাই স্টোর থাকবে। এগেইন 2 থেকে যদি আমরা এই পাথটাকে চুজ করি, একটু খেয়াল করুন, এখন 2 - 4 কত হয়, -2, এখানে আসছে কত, +2, তার মানে আমাদের প্রিভিয়াস এসটাকে আমরা রিল্যাক্স করব এবং নতুন ভ্যালুটাকে আমরা স্টার্ট আপডেট হিসেবে নেব। তাহলে আমরা নতুন ভ্যালুটাকে আপডেট হিসেবে নিচ্ছি, অপটিমাল পাথ পাচ্ছি, তাহলে এই পাথটাকে আমাদের কি করতে হবে, চুজ করতে হবে। আফটার দ্যাট বাকিগুলো যেটা আসছে, রিমেইনিং গুলো আমাদের কোনো চেঞ্জ আসবে না। তাহলে ফাইনালি আমরা যখন 4s ক্যালকুলেশন করছি তখন আমরা কি পাচ্ছি, এই ক্ষেত্রে একটা মিনিমাল পাথ পাচ্ছি না 2 থেকে 5 এ, এবং আলটিমেট যে সলিউশনটা যদি হয় তাহলে এটা হলো আমাদের ট্রাভার্সিং গ্রাফ। খেয়াল করুন, অর্থাৎ আমরা যদি এখন বলি যে হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম 1 to 5, 1 থেকে 5 যদি 5 নোডে আমি যদি ট্রাভার্স করতে চাই তাহলে মিনিমাম কস্ট কত, খেয়াল করুন, সেই ক্ষেত্রে মিনিমাম কস্ট হবে 1 to 4, 1 to 4 হলো কত অ্যাকচুয়ালি 7, 4 to 3, 7 - 3, তার মানে কত আসলো 4, 3 to 4 - 2 = 2, এবং 2 থেকে 5 দ্যাট ইজ 2 - 4 -2, তার মানে এটা হলো আমাদের মিনিমাল কস্ট। মিনিমাল কস্ট কত, -2 স্যার? হ্যাঁ মিনিমাল কস্ট কি আমাদের -2? হ্যাঁ, মাইনাস আসলো যেহেতু আমাদের এখানে একটা নেগেটিভ ওয়েট আসছে, আমরা এর জন্য বলেছি যদি বেলম্যান ফোর্ড, যদি আমাদের কোনো এজে নেগেটিভ ওয়েট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করে তাহলে তারকে সলভ করতে পারবো, তার অপটিমাল কস্ট পাবো। আর আপনি এই গ্রাফটা যেভাবে ট্রাভার্স করেন না কেন, 1 থেকে 5 এ যাওয়ার জন্য মানে এর চাইতে অপটিমাল কস্টে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। মানে স্যার সব পাথগুলা ইউজ করব, কিন্তু শর্ট পাথ যেটা ওটা আমরা আলটিমেটলি ফাইনালি, হ্যাঁ, অর্থাৎ বল আর কি। সবচাইতে যতগুলো পাথে আমি বিভিন্ন পাথে ট্রাভার্স করতে পারি, খেয়াল করুন, আমরা যদি এই পাথটাকে চুজ জি করি স্যার, বুঝছি 1 থেকে 2, 2 থেকে 5 আসতে পারি না, হ্যাঁ পারি, আসা যায়। 6 - 4 তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে, 6 + 4 ± 4 তাহলে 2 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা যেভাবে ট্রাভার্স করি না কেন আমাদের সবচেয়ে লোয়েস্ট কস্টটা কত আসবে সেটা বিবেচনা করতে হবে। জি স্যার, জি স্যার, লোয়েস্ট কস্ট এবং হলো লোয়েস্ট ভ্যালু বা এবং লোয়েস্ট মানে শর্ট পাথ। হ্যাঁ, সবচাইতে শর্টেস্ট কস্টে, অর্থাৎ শর্টেস্ট পাথ কোনটা হবে, আমরা এখানে কস্টিংটা দ্বারাই বুঝবো যে শর্টেস্ট কস্ট বা শর্টেস্ট পাথ। এখন আমরা আসলে এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটার ডিটেলস বোঝার জন্য আমরা স্টেপ বাই স্টেপ, যার জন্য আমরা ক্যালকুলেশন করেছি 0s, 1s, 2s, 3s, কিন্তু আপনারা এক্সামে যখন আসবে, আসলে আপনারা এক্সামে আসলে আপনারা এই আমরা নেক্সট যে স্লাইডটা দেখাচ্ছি সেই নেক্সট স্লাইড অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করব। এক্সামে যদি আসে আমাদের এই ধরনের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া থাকবে। এখন আপনাদেরকে বলা হলো যে এই প্রবলেমটাতে আপনি কি করেন, সোর্স ভার্টেক্স জেড থেকে আপনারা কি করুন, শর্টেস্ট পাথটা ক্যালকুলেশন করুন, বা মিনিমাম ওয়েট কস্টে আমরা সবগুলো ভার্টেক্সকে ট্রাভার করতে চাই, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের মিনিমাম ওয়েট কস্টটা ক্যালকুলেশন করুন। সেই ক্ষেত্রে আমরা যেটা বিবেচনার বিষয় রাখবো, প্রথমে আমরা দেখব কি স্টার্টিং নোড থেকে আমি 1 এজে মিনিমাম কোন নোডগুলোকে ট্রাভার্স করতে পারি, তারপরে 2 এজ এর মাধ্যমে আমি কতগুলো নোডকে মিনিমামই ট্রাভার্স করতে পারি, তারপরে 3s, তারপরে 4s, এইভাবে ক্যালকুলেশন করে আমার যদি ম্যাক্সিমাম নাম্বার অফ নোড যতগুলো থাকবে এজ সংখ্যা হবে তার চাইতে 1 কম। এখন আমরা সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে টোটাল নাম্বার অফ নোড কত আছে 5, তাহলে আমাদের টোটাল কতগুলো স্টেপ ফলো করতে হবে,
চারটা এজের ক্যালকুলেশন, Four. 5 - 1। তার মানে আমরা এই প্রবলেমটা চারটা ডিফারেন্ট স্টেপে সলভ করতে পারবো। যার জন্য আমরা যদি একদম ইনিশিয়াল বলি, তাহলে ইনিশিয়ালি যে নোটটা থেকে আমরা শুরু করব তার নোট কস্ট হবে 0, রিমাইনিং নোটগুলো কিন্তু কোর্স থাকবে ইনফাইনিট। এটা বুঝতে তো আর অসুবিধা নেই। না স্যার। আচ্ছা, এখন আমরা দেখি 1 এজে আমি স্টার্ট নোট 0 থেকে 1 এজে কোথায় যেতে পারি। খেয়াল করুন 1 এজে আমরা 1 এজে কোথায়, 1 এজে জেড থেকে ইউতে যেতে পারি, 1 এজে জেড থেকে এক্স এ যেতে পারি। অন্য কোন নোটগুলো কি ট্রাভার্স করা যাচ্ছে 1 এজে? না স্যার, যাচ্ছে না। আর যেহেতু আমার আলটিমেট টার্গেট আমার হলো স্টার্ট নোট বলাই আছে জেড, কাজে আমি অন্য নোটগুলো আর বিবেচনা করব না। কাজে আমি জেডটাতে বিবেচনা করলাম, জেড থেকে দেখা যাচ্ছে আমি ইউতে মুভ করলাম এবং এক্স এ মুভ করলাম। যেহেতু তার প্রিভিয়াস ক্যালকুলেশন গুলো ছিল, নোট ভ্যালু ছিল ইনফাইনিট, কাজে এখন আমি যে ওয়েট গুলো নিচ্ছি অবশ্যই সেটা ইনফাইনিটের চাইতে ছোট হবে। যার জন্য ইউ এর কস্টটা আসছে কত, 0 + 6 এবং এক্স এর কস্টটা আসছে 0 + 7। এটুকু বুঝতে তো অসুবিধা নেই। না স্যার। নেক্সট, এখন আমি দেখব 1 এজ এর ক্যালকুলেশন শেষ, এখন আমি দেখব 2 এজ এ, অর্থাৎ এই জেড নোড থেকে 2 এজ এ আমি কতগুলো ডিফারেন্ট নোডে মিনিমাম কস্টে মুভ করতে পারি। এখন খেয়াল করুন জি স্যার। 0 এজ এ যদি হয় আমি 2 এজ এ জেড থেকে ইউতে একটা মুভ করতে পারি, ইউ থেকে ভিতে একটা মুভ করতে পারি, পারি না? জি স্যার। Z to U, U to V, তার মানে 2 এজ এ ক্যালকুলেশন আমি Z থেকে V তে সরাসরি রিচ করতে পারি তো? সেই ক্ষেত্রে তার ক্যালকুলেশন কত হয়, 6 + 5 11, তাই না? জি জি স্যার। এখন খেয়াল করুন তো এই V তে যাওয়ার 2 এজ আর অন্য কোনো বিকল্প পথ আছে কিনা খেয়াল করুন। Z থেকে X থেকে 7 থেকে 7 এখন খেয়াল করুন এটা কত, 7 আর এটা হলো -3, তাহলে 7 - 3, তাহলে এখানে কস্টিংটা কত হচ্ছে, 4। 4 তাহলে আমরা কোন পাথটাকে চুজ করব? এই যে স্যার 7 এটা থেকে মিনিমাল কস্ট হয়। যার জন্য নেক্সট আমরা 2 এজ এ যখন ক্যালকুলেশন আসবে, দেখেন এছাড়া কি 2 এজ এ আর কোথাও মুভ করতে পারছেন? হ্যাঁ পারছি। দেখেন 2 এজ এ যদি আমি এই এক্স এও আসতে চাই, জেড থেকে ইউ থেকে এক্স, কিন্তু আলটিমেটলি কস্ট কিন্তু মিনিমাম হয় না। 6 + 8 কত থাকে, 14, এখানে আছে কত, 7, তাই না? জি স্যার। জি স্যার। এবং আরেকটা কষ্ট আছে, দেখেন জেড থেকে যদি আমি এইখানে 2 এজ এ আসছে তাহলে 6 আর এখানে হলো -4, তাহলে 6 - 4 তাহলে 2, ইনফাইনিট ভ্যালুটা। তাহলে আমরা দেখুন আলটিমেটলি যখন আমরা 2 এজ এ ক্যালকুলেশন করছি তাহলে এই ভ্যালুটা হচ্ছে 6, এই ভ্যালুটা 4, এই ভ্যালুটা 2। তো আপনারা যেটা হলো এই পাশে নিকটবর্তী যে ক্যালকুলেশন ফর ক্যালকুলেশন নোট ভি এর ক্যালকুলেশনের জন্য আপনারা দেখাতে পারেন যে 6 + 5 অর্থাৎ Z to U, U to V ক্যালকুলেশন করে 11 হয়। পরবর্তীতে Z to X, X to V ক্যালকুলেশন করলে হবে 7 - 3, সেটা ক্যালকুলেশন আসবে 4। যেহেতু আমাদের অপটিমাল 4, আমরা এই 4টাকে চুজ করলাম। বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল 2 এজ এর ক্যালকুলেশনে। এখন আমরা 3 এজ এ এই Z থেকে ম্যাক্সিমাম 3 এজ এ আমি ডিফারেন্ট নোটগুলোকে কিভাবে ট্রাভার্স করতে পারি। খেয়াল জেড করুন থেকে স্যার 3 এজ এ হয় আমরা এই ইউ নোটটাতে যদি একটু ট্রাভার্স করতে চাই, খেয়াল করুন ইউ নোট আমি ডিরেক্টলি জেড থেকে ইউতে 6 এ ট্রাভার্স করতে পারি, তাই না? কিন্তু জি। যদি আমি এই পাথটা ইউজ করি 0 to X, এটা হলো একটা এজ, Z to X, X to V, এটা হলো অ্যানাদার এজ নাম্বার 2, এবং যদি আমি V to U ইউজ করি সেক্ষেত্রে কত, 4 - 2, এই এজটাকে সিলেক্ট করা যায় না, সেক্ষেত্রে এই ভ্যালুটা কত হয়ে যায়, 4 - 2 মানে এখানে কত হবে, 2 হয়ে যাবে না? 2 হয়ে যাবে। জি স্যার। 2 হচ্ছে। খেয়াল করুন অর্থাৎ আমি 3 এজ যখন ক্যালকুলেশন করছি, 3 এজ ক্যালকুলেশন করলে এটাকে আপডেট করতে পারছি, বাট এই ভ্যালুটাকে কি আপডেট করতে পারি কিনা দেখেন তো। 3 এজ এ এই পাথে আমি আসলাম, এই ভ্যালুটা আপডেট, এই ভ্যালুটা কিন্তু আপডেট হবে না। কেন হবে না? কারণ 3 এজ এ আপনি কোনোভাবেই তার চাইতে কম পাথে মুভ করতে পারবেন না। 1 2 3 এই ভ্যালুটা মুভ করতে হলে আপনার কিন্তু আরেকটা এজ লাগছে, 4 এজ আমি যে কমপ্লিট করতে পারবো। জি স্যার। যার জন্য আমরা 3 এজ এ আলটিমেটলি এই ভ্যালুটাকে পাচ্ছি।
এই ভ্যালুটাকে যখন পাচ্ছি, তার মানে কি প্রিভিয়াস যে ভ্যালু 6 এর যে নোটটা ছিল, এসটা ছিল, তাহলে সেই এসটাকে আমরা এখন রিল্যাক্স করে দিচ্ছি, তাকে আমরা কি করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম, এবং নতুন যে পাথটাকে চুজ করলাম সেই পাথটাকে আমরা বোল্ড করে দিলাম বা রেড মার্ক করলাম। 3s একটাই পাচ্ছি। যখন আমরা 4s এ যাচ্ছি, 4s এ আলটিমেটলি শুধুমাত্র আমি এই পাথটাকে চুজ করতে পারবো, আর তখন আমরা z to x, x to v, v to u এবং u থেকে y, তখন 2 - 4 এই ভ্যালুটা আমরা আলটিমেটলি চেঞ্জ করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা -2টা রিপ্রেজেন্ট করতে পারি। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সলিউশন। আপনারা যখন পরীক্ষায় আসবে তখন আপনারা এইভাবে সলভ করবেন, অর্থাৎ প্রিভিয়াস যেটা সবগুলো নোটগুলো যে আমরা ক্যালকুলেশন করেছিলাম সেই ক্যালকুলেশনটা দেখানোর দরকার নেই। আপনারা ইন্ডিভিজুয়াল নোট থেকে নোটে কিভাবে ট্রাভার্স করতে পারেন তার নোট ক্যালকুলেশন এবং ওয়েটগুলো ক্যালকুলেশন করে যেটা মিনিমাম হবে সেই মিনিমাম পার্টটাকেই চুজ করবেন। জি স্যার। তো এইটা ছিল বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। তো নেক্সট আসছে ডিকেস্ট্রা অ্যালগরিদম। তো ডিকেস্ট্রা অ্যালগরিদম স্যার একটা কোশ্চেন ছিল স্যার। না থাকবে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমরা যখন একে অ্যানসার করব, পার্টটা পেয়ে যাব স্যার, হ্যাঁ তখন স্যার আমরা অ্যানসারটা কিভাবে করব? আমরা কি কালার দিয়ে করব? না না, কালার না, আপনারা হলো আমরা যখন কাগজ কলমে করব তখন জাস্ট ওইটাকে আমরা বোল্ড করে দিব, অর্থাৎ এগুলোকে আমরা সিঙ্গেল লাইন, যেমন আমরা যেটা বলেছিলাম এই যে, যেমন এটাকে যদি আমি সিঙ্গেল লাইন হিসেবে বিবেচনা করি, এগুলো সিঙ্গেল লাইন, আর এটাকে চুজ করলাম, এই চুজিংটাকে আমরা একটু বোল্ড করে দিব জাস্ট, আর কিচ্ছু না। ডবল লাইন দিয়ে দিব স্যার? একটু কালার দিয়ে আমরা একটু ব্ল্যাক করে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। আর কিছু কালার করতে হবে না, জাস্ট আপনারা ব্ল্যাক করে দিবেন। স্যার ডায়াগ্রাম কি একটা আঁকলেই চলবে তখন স্যার? ডায়াগ্রাম কি একটা আঁকলেই হবে নাকি আমাদের স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম দেখাতে হবে স্যার? বুঝতে পারিনি আমি। স্যার ডায়াগ্রাম যে আমরা যে চিন্তা করছি স্যার, সেটা কি আমরা নিজেরা করেই শেষ ফাইনালটা আইকা দেখাবো? হ্যাঁ, আমাদের এই যে আপনি- স্টেপ বাই স্টেপ যেটা আমরা যদি প্রবলেম করি, আমরা আলটিমেটলি যদি কোশ্চেনটা থাকে, আমরা এই প্রবলেমটা কোশ্চেনে থাকবে এবং আপনাদের বলা থাকবে যে নাও অ্যাপ্লাই দ্য বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম টু ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন, বা যদি বলা নাও থাকে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন টু দ্য ফলোইং গ্রাফ। তো যেহেতু আমরা দেখছি এখানে নেগেটিভ ওয়েট আছে, তাহলে আমরা বুঝতেই পারি যে এখানে আমরা কি অ্যাপ্লাই করব, বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আপনারা যেটা করবেন, এটা হলো স্টেপ 1। এটা হলো স্টেপ 1 এ আপনারা এই ধরনের একটা ডায়াগ্রাম ক্রিয়েট করবেন, অর্থাৎ ফর S1 যখন ক্যালকুলেশন করলাম। স্টেপ 2 তে যে আমরা এই ডায়াগ্রামটা পাবো, অর্থাৎ এই অ্যারোগুলো, এই লাইনগুলো বোল্ড হবে। স্টেপ 3 তে যে আমরা এই অ্যারোটা পাবো, এই তাহলে স্যার আমাদের ডায়াগ্রাম একাধিক ডায়াগ্রাম আঁকতে হবে? হ্যাঁ, একাধিক ডায়াগ্রাম আঁকতে হবে। এবং কেউ যদি মনে করেন যে আমরা আসলে আমার দেখা যাচ্ছে বোঝার সুবিধার জন্য যে আমি যখন এই পার্টটাকে চুজ করছি তখন এটার জন্য একটা গ্রাফ, এই পার্টটাকে চুজ করছি তাহলে এটার জন্য একটা গ্রাফ, তার মানে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো গ্রাফ দেখাতে পারে। বা শুধুমাত্র এই সাব পার্টটাকে ড্র না করে, আমরা যখন 1s কে ক্রিয়েট করছি, এই সাব পার্টটাকে ড্র না করে আমরা z to u, z to x এর সাব পার্টটাকে ড্র করে আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি। অথবা পাশে যদি আমরা দুটো নোডের ক্যালকুলেশন রাইট সাইডে লিখে আমরা আলটিমেটলি একটা ফিগারে আমরা ক্যালকুলেশনটা দেখাতে পারি, মানে ড্র করে দেখাতে পারি। তবে অবশ্যই পিক্টোরিয়াল ডায়াগ্রাম আপনাদেরকে দিতে হবে এবং অ্যাটলিস্ট 4টা, প্রত্যেকটা স্টেপে একটা করে গ্রাফ রিপ্রেজেন্টেশন আসবে। তার মানে এটা হলো স্টেপ 1 এই গ্রাফটা থাকবে, স্টেপ 2 তে আমরা এই গ্রাফটা পাবো, স্টেপ 3 তে এই গ্রাফটা, এবং ফাইনালি স্টেপ 4 দিস ইজ আওয়ার অপটিমাল সলিউশন আর ফাইনাল গ্রাফ। কেউ যদি মনে করে আমি সবগুলো ফাইনালি শুধুমাত্র ফাইনালি এই গ্রাফটা দিব, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি মানে এক্সাক্ট বলা যাবে যে অ্যানালাইসিসটা হবে না। স্যার ফাইনালি অ্যানসার করতে গিয়ে যদি স্যার যে শুধুমাত্র রেড দাগগুলি দিয়ে যদি আমি ডায়াগ্রাম করি আর ব্ল্যাক গুলি যদি নাই দেই স্যার,
শুধু মানে যদি এইগুলোকে ইন্ডিকেট করেন বাকিগুলো যদি না দেন, এটা বলছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওইটাও পারবেন। তারপরে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা বিএসটি অর্থাৎ কি বলে যে ট্রাভার্সিং ট্রি পাবো আমরা। সেক্ষেত্রে আমি এই পাথগুলোকে আমি ওমিট করতেই পারি, শুধুমাত্র আমরা যে রেড সাইন যেটাকে ট্রাভার্স করব সেই পাথগুলোকে আমরা দিব, সেটাও হবে। সেটা দিয়ে অ্যান্সার দিলে স্যার ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাক। যেহেতু আপনারা এটা স্টাডি করেন, আমরা বলছি যে এই ধরনের প্রবলেম আমি কেন, এটা আমাদের আলটিমেটলি যে ল্যাব আছে, ল্যাবেও আমাদের